দর্শককে স্বাগত। আজও সৌভাগ্য দর্পণের আরও একটি বিশেষ পর্ব। দেখুন, বিশেষ পর্ব বলার মূল কারণই হলো, দেখবেন যে প্রতিটি পর্বতেই আপনাদের কাছে নতুনত্ব কিছু থাকে, এবং এই বিশেষ পর্ব বলার পিছনে আরেকটিও কারণ হলো যে আজকে আরও একটি বিশেষ মুহূর্ত আমাদের কাছে এসে পৌঁছেছে, যে মুহূর্তটাকে আমরা যদি জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারি তা কিন্তু আমাদের জীবনকে অনেকটা সমৃদ্ধ করতে পারে। এবং সেই কারণেই আজকে এই বিশেষ অনুষ্ঠান, কারণ বিশেষ পর্ব মানেই হচ্ছে তার মধ্যে বিশেষত্ব কিছু থাকবে। এবং গণেশ চতুর্থী এটি একটি আমাদের জীবনে একটি বিশেষ দিন, এবং গণেশ চতুর্থীর দিনে এই দিনটিকে যদি আমরা জীবনে সঠিকভাবে আমাদেরকে নিয়োজিত করতে পারি, তাহলে কিন্তু সেখান থেকে আমাদের যে ইম্প্রোভাইজেশন, আমাদের যে ফিজিক্যালভাবে এগিয়ে যাওয়ার যে জায়গা, সেটা কিন্তু আমরা অনেকটা নিজেদের মধ্যে সমৃদ্ধ করতে পারি। দেখুন, বিঘ্নহর্তা অর্থাৎ গণেশজির যে বিঘ্নহর্তা, তিনি আমাদের বিভিন্ন যে সমস্যাগুলিকে দূরীভূত করেন, এবং শাস্ত্রে বর্ণনা করেছে যে সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী নন্দনা, অর্থাৎ তিনি পার্বতী নন্দন, তিনি যে কোনো ধরনের বিঘ্নকে হরণ করতে পারেন, তিনি যে কোনো ধরনের সমস্যাকে দূরীভূত করতে পারেন, অর্থাৎ তিনি বিঘ্নহর্তা। সেই বিঘ্নহর্তা গণেশজির আজকে গণেশের কি উপাচার করলে আমরা এই গণেশ চতুর্থীর দিনটিকে সমৃদ্ধ করতে পারি। তার কারণ এই গণেশ চতুর্থী, এই দিনটি এমন একটা দিন, যে দিনটিকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের অর্থ, বিদ্যা, বাণিজ্য, বিশেষ করে আমাদের প্রমোশনস এবং বিভিন্ন আমাদের ব্যক্তিগত জীবনের যে সমস্যা, সেই সমস্যাটাকে আমরা কিন্তু দূরীভূত হতে পারি। এবং এই বছরে যে গণেশ চতুর্থী পড়েছে, সেই গণেশ চতুর্থীর দুটি শুভ সময়, যে সময় আমরা তাকে আরাধনা করতে পারি, 10:32 থেকে 11:57, এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা সময় পাওয়া যেতে পারে বিকালবেলা 6:22 থেকে 8:47। এই স্প্যান অফ টাইমের মধ্যে আমরা কিন্তু গণেশ পূজা করতে পারি। এবং গণেশকে আমরা বসানোর সময় একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা গণেশজির যে মূর্তি বা যদি কোনো ফটো রাখি, তার পশ্চাৎ ভাগ যেন কোনোভাবেই, তার পিঠের দিকটা যেন কোনো রকমভাবেই আমাদের বেডরুম না হয়। তার কারণ তাতে কিন্তু অর্থাৎ গণেশজির যে পিঠে, সেখানে কিন্তু দারিদ্রতা বাস করে। সেই কারণের জন্য সেই জায়গাটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোনোভাবে যদি আমরা সেরকম কোনো কিছু প্রতিস্থাপন করে ফেলি, তাহলে সেক্ষেত্রে উল্টো দিকে, ঠিক একই তার পিঠের উল্টো দিকে আরও একটি মূর্তি লাগিয়ে আমাদেরকে সেই জায়গাটাকে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ আমাদের বাস্তুর যে জায়গাটা, সেটাও কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে হবে। অর্থাৎ গণেশজিকে যদি আমরা আমাদের গৃহে প্রতিস্থাপন করতে পারি, তার যে ঊর্জা, তাকে যদি আমরা আমাদের গৃহে তাকে যদি আমরা এনহ্যান্স করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কোনো ধরনের সমস্যা এবং আমাদের জীবনে প্রসপ্যারিটি লেভেলটা আরও সমৃদ্ধ হবে। এবং এই গণেশজির সঙ্গে সঙ্গে আমরা আরও আরাধনা করব ঋদ্ধি এবং সিদ্ধি, অর্থাৎ তার যে স্ত্রী, অর্থাৎ ঋদ্ধি দেবী এখানে কিন্তু আমাদের সমৃদ্ধতাকে নির্ধারণ করেন, এবং সিদ্ধি দেবী তিনি আমাদেরকে আমাদের দক্ষতা, অর্থাৎ আমাদের প্রসপ্যারিটি এবং আমাদের এফিসিয়েন্সি, অর্থাৎ একদিকে যেমন আপনার বিঘ্নটা নাশ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে স্কিলের ডেভেলপমেন্ট হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার নিজের প্রসপ্যারিটি বাড়ছে। এই তিনটের মেলবন্ধন যখন হবে, তার সঙ্গে অবশ্যই শুভ এবং লাভ, তাদের যে সন্তান, অর্থাৎ আপনার জীবনটা শুভ এবং লাভে ভরে উঠবে। এই যে কম্প্যাক্টনেস যখন আপনি পাবেন, তাহলে আপনার বাস্তুদোষ যেমন নিয়ন্ত্রিত হবে, জীবনের সমৃদ্ধতা বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে সমৃদ্ধময় জীবনে আপনি আপনার নিজের যে ডেস্টিনেশন, সেই যে গন্তব্যস্থলে এগিয়ে যেতে পারবেন। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আজকে আলোচনায় ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন? স্যার, আমি খড়গপুর থেকে বলছি। আমার ছেলের সম্পর্কে একটু জানবো। ছেলের নাম? রাহুল মান্না। জন্ম তারিখ? 14/8/2002। 14th August 2002। হ্যাঁ। জন্ম সময়? বিকেল 4:10। বিকেল 4টে, 4:10 PM। হ্যাঁ। জন্মস্থান? খড়গপুর। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? হ্যাঁ, দেখছি স্যার, সময় পেলেই দেখি। আমি তো হাউস ওয়াইফ, সবদিন তবে চেষ্টা করি দেখতে। কেমন লাগে? খুব ভালো লাগে। আপনি এত মানে অ্যানালাইসিস করে বলেন, ভালো লাগে। তো এখানে যে প্রতিটা অনুষ্ঠানে কিছু না কিছু আপনাদের জন্য যে উপস্থাপন করা হয় উপাচার, এখনো পর্যন্ত কোনো উপাচার ব্যবহার করেছেন? আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, আপনার ছেলের এখানে জন্ম তারিখ পাওয়া যাচ্ছে 14 তারিখ, অর্থাৎ এখানে জন্ম তারিখটাকে যদি যোগ করা যায় তা পাওয়া যায় 5, অর্থাৎ ছেলে বেশ ক্যালকুলেটিভ।
এবং যে কোনো কাজ খুব ক্যালকুলেশন করে সহজে, খুব একটা কোনো কিছু কিন্তু একটা ওর মধ্যে যথেষ্ট একটা মনোগ্রতা থাকে, কিন্তু মাঝে মাঝে কনফিডেন্সটা একটু লুজ করতে থাকে এবং খুব ক্যালকুলেটিভ, মানে প্রচন্ড জিনিসকে, যে কোনো জিনিসকে খুব অ্যানালিসিস বা বিশ্লেষণ করে তবে জীবনে এগোয় বা সিদ্ধান্ত নেওয়ার পথে এগিয়ে যায়। 2002 সালে জন্ম, মানে মোটামুটি 22 বছর বয়স। এখানে লগ্ন পাওয়া গেছে পূর্বাষাঢ়া নক্ষত্র এবং চন্দ্র পাওয়া গেছে স্বাতী নক্ষত্র, অর্থাৎ এখানে তুলা রাশি। এই স্বাতী নক্ষত্র যাদের হয় তাদের জীবনের প্রথম ফেজটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে গেলেও যতটা সময় এগোয় আস্তে আস্তে করে ইম্প্রোভাইজেশন, মোটামুটি 32 থেকে 33 বছর বয়সের পর থেকে প্রপার ইম্প্রোভাইজেশন দেখতে পাওয়া যাচ্ছে। এবং লগ্ন পাওয়া গেছে পূর্বাষাঢ়া নক্ষত্রে। লগ্ন যখন পূর্বাষাঢ়া নক্ষত্রে পাওয়া যায় তখন জীবনে সবসময় একটা সমৃদ্ধতা এবং সবকিছু জিনিসের মধ্যে একটা পাঞ্চুয়ালিটি মেনটেন করার চেষ্টা করে, সবকিছুর মধ্যে সবকিছু একটা নিখুঁত ভাব ওর মধ্যে সবসময় লক্ষ্য করবেন এবং সব জিনিস গুছিয়ে রাখা এবং যে কোনো হাতের কাজের দিকেও যথেষ্ট পরিমাণে ন্যাক রয়েছে, কিন্তু সেটা সঠিকভাবে সবসময় গড়ে ওঠা হয় না। লগ্নের দ্বাদস্থানে কেতু অবস্থান করছে, এখানে লগ্ন পাওয়া গেছে ধনু লগ্ন এবং এখানে রাশি পাওয়া গেছে তুলা রাশি। বর্তমানে তুলা রাশির পঞ্চম স্থান দিয়ে শনি পাস করছে, অর্থাৎ মেন্টাল জায়গাটা, অর্থাৎ মানসিকভাবে কিছুটা একটু চিন্তিত জায়গাটা একটু দেখতে পাওয়া যাবে। লগ্নের দ্বাদশ স্থানে কেতু, অর্থাৎ ব্যাক বাইট এবং বিশেষ করে পারিবারিক ক্ষেত্র থেকে ব্যাক বাইট বা গুপ্ত শত্রুর দ্বারা কিন্তু যথেষ্ট পরিমাণে পীড়িত হতে হবে। এবং লগ্নের দ্বিতীয় স্থানে কোনো বিশেষ গ্রহ নেই, সেই কারণের জন্য লগ্নের দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই এবং চন্দ্রের দ্বিতীয় স্থানে কেতু অবস্থান করছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল জায়গাটা যথেষ্ট ক্রাঞ্চের মধ্যে দিয়ে কিন্তু যাবে, অর্থাৎ যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী উপার্জনের যে জায়গাটা এবং নিজের কেরিয়ারের যে ডেভেলপমেন্ট, সেই কেরিয়ারের ডেভেলপমেন্টটা যেভাবে চাইবে সেই মতো করে জায়গাটা হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু রয়ে গেছে। এবং এখানে নবমপতি রবি, সে কিন্তু অষ্টমস্ত অবস্থায় এবং নিচস্থ বুধের, এখানে নিচস্থ মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এবং বৃহস্পতি তুঙ্গস্থ বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এখানে যখন বৃহস্পতি মঙ্গল এবং রবির একটা যোগ তৈরি হলো, যেহেতু মঙ্গল এখানে নিচস্থ গ্রহ, যা কিন্তু বলা যায় যে এখানে অর্থের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু একটুখানি প্রবলেম তৈরি করলো এবং কেরিয়ার এবং ভাগ্যের যে যতটা পরিমাণ ওর পাওয়ার জায়গা, সেই জায়গাটা ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থেকে যাচ্ছে। এবং শুক্র এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ ওর যে অ্যাপ্লিকেশন পাওয়ার যতটা পরিমাণ চেষ্টা করে তার প্রপারলি এনহ্যান্সমেন্ট করে, কিন্তু তাকে প্রপারলি অ্যাক্টিভেশনলি লাইফে এক্সিকিউট করে উঠতে পারে না। এবং বর্তমান সময়ে যেভাবে কেরিয়ারটাকে একটা প্ল্যানিং করার চেষ্টা করছে, মাঝে মাঝে সেখান থেকে একটু সবকিছু জায়গায় যেন একটু স্ক্যাটার ছড়িয়ে উঠছে, কোনো দিক থেকে সঠিক পথ করে প্ল্যানিং করে যে এগোবে সেই জায়গাটাকে পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু হচ্ছে। একটু শেয়ার করবেন। ছোট থেকে ভালো স্টুডেন্ট, ছোট থেকে যথেষ্ট ভালো স্টুডেন্ট, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ভালোই রেজাল্ট করেছে, এখন বিটে পড়ছে, কিন্তু কলকাতার সিটিতে যাওয়ার পর আমি দেখছি ও যেন একটু যেন বেশি মানে ডিপ্রেশনে বা কিছু ইয়ের মধ্যে ভুগছিল। আগে যতটা পড়াশোনায় ইয়ে ছিল এখন যেন কিন্তু অতটা যেন ইয়ে। দেখুন, আমি আপনাকে আগেই বললাম যে বর্তমান সময়ে একটু ডিপ্রেশনের মধ্যে থাকবে এবং যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী রেজাল্ট আসার ক্ষেত্রে সমস্যা। আমি কিন্তু একবারও বলিনি যে ওর ক্ষেত্রে এডুকেশন লাইফটা খারাপ ছিল, এই জায়গাটা কিন্তু আমি বলিনি, তার কারণ ওর এডুকেশনের জায়গাটা ভালো, কিন্তু বর্তমান সময়টা এবং ওর যে কেরিয়ারের যে জায়গাটা, সে প্রপার প্ল্যান করে এগোনোর সেই জায়গাটা কিছু সমস্যা রয়েছে। তার স্পেসিফিক কারণটা হচ্ছে এখানে যেহেতু নবমপতি অষ্টমস্থ হয়ে গিয়েছে এবং তার সঙ্গে কেতু এখানে দ্বাদশস্থ, অর্থাৎ এখানে ব্যাক বাইট এবং সেটা তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে কেতু, যা কিন্তু ওর কেরিয়ারের ইম্প্রুভাইজেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। আপনি কি এর আগে কারোর সঙ্গে কনসাল্ট করেছেন? না স্যার, একদম ছোটবেলায় সেই লোকাল একজনকে দেখিয়েছিলাম, উনি বলেছিলেন সাথে আর সর্বদোষটা পরে কেরিয়ার তৈরি হওয়ার আগে কাটিয়ে নেবেন, কাল সর্বদোষ থেকে কেরিয়ার হতে চায় না, ঠিক মতো হয় না। এটা দেখুন, এখানে একটা বিষয়, আমার অনুষ্ঠান যদি দেখেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কাল সর্বদোষের ক্ষেত্রে, কাল সর্বদোষ নেগেটিভ অ্যাপ্রোচ যে চার্টে পাওয়া যায়, সৌভাগ্য দর্পণে তীর্থব্রত প্রত্যেকটা ক্ষেত্রে উল্লেখ করে। তা না হলে শুধুমাত্র কাল সর্বদোষ দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা কোনোভাবেই করে না। এখানে দেখা গেছে দ্বাদশ স্থানে এখানে কেতু অবস্থান করছে, অর্থাৎ এখানে একটা স্পেসিফিক কাল সর্পদোষ তৈরি করেছে, কিন্তু এই কাল সর্পদোষ কেরিয়ারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কখনো বাধা হয়ে দাঁড়াবে না, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াবে।
এটা কেরিয়ারে এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে সমস্যা হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং লগ্নের ষষ্ঠ স্থানে এখানে কেতু, এখানে ওর স্কিন ডিজিজ কিছু থাকবে, কিন্তু ওর ব্যক্তিগত জীবনে ওঠাপড়া চলবে, কিন্তু কেরিয়ারে ইম্প্রোভাইজেশন এবং ব্যক্তিগত একটা সময় এসে দেখবেন ও কিন্তু ভালো এস্টাবলিশমেন্ট হবে। কিন্তু এই যে দ্বাদশস্থ কেতু, এই জায়গাটা কি সমস্যা। এবং নবমপতি এখানে অষ্টমস্ত হয়ে গিয়েছে এবং নিচস্থ মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, পঞ্চমপতির সঙ্গে যুক্ত অবস্থায় সে নিচস্থ। এই স্পেসিফিক এরিয়াটাকে যদি ঠিক না করতে পারেন তাহলে কিন্তু কেরিয়ারের যে ইম্প্রোভাইজেশন, যেটা আমি বলতে চাইছি যে ওর কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াটা ডমিনেট করার মতো জায়গা, কিন্তু সেটা কিন্তু কখনোই ওর ক্ষেত্রে ও পাবে না। কালসর্প দোষ মানেই সবসময় নেগেটিভ অ্যাপ্রোচ, এই জায়গাটাকে আমি আপনাদের প্রতিটা অনুষ্ঠানে চেষ্টা করি ভেঙে দেওয়ার। কালসর্প দোষ কিন্তু একটা মানুষকে অনেকটা উপরেও নিয়ে যেতে পারে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার, সবচেয়ে জ্বলন্ত প্রমাণ। তার মানে কি উনি তার কেরিয়ারে কি সফল নন? কি বলবেন আপনি? স্যার ও মানে আমার ছেলের কালসর্পটা নেগেটিভ ফল দিচ্ছে না ওকে? কেরিয়ারের ক্ষেত্রে নেগেটিভ ফল দেবে না, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে নেগেটিভ ফল দেবে। যেটা বলেছেন যে কেরিয়ার ভালো হয় না, এই কালসর্প দোষ কেরিয়ারের ক্ষেত্রে নেগেটিভ ফল দেবে না, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে নেগেটিভ ফল দেবে। এবং এই কালসর্প দোষের কাটানোর অন্য স্টাইলে কাটাতে হবে। শুধুমাত্র একটা কালসর্প দোষে কবচ পড়িয়ে দিলাম তাতে সমাধান হবে না। এর জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন, তা না হলে কিন্তু ইম্প্রোভাইজেশনের জায়গা অনেক রয়েছে, অনেক ভালো চার্ট, কিন্তু আস্তে আস্তে করে দেখবেন সেই ইম্প্রোভাইজেশনও পাবেন না, আস্তে আস্তে ছেলে দেখবেন হাতের বাইরে বেরিয়ে চলে যাচ্ছে এবং ওর কেরিয়ারটাকেও কিন্তু গুছিয়ে উঠতে পারছেন না। সময় থাকতে তার একটা উপশম করুন। এবং এই ধরনের চার্ট যাদের রয়েছে তাদের ক্ষেত্রে মহালয়া অমাবস্যা এবং দীপান্বিত অমাবস্যা এই দুটো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ কিছু অমাবস্যার কথা আমি সবসময় উল্লেখ করি যা কিন্তু আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারে, আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে বলবো যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার কলা গাছের গোড়ায় অল্প একটু কেশরযুক্ত জল ওকে হাত দিয়ে প্রথম প্রদান করা শুরু করিয়ে দিন এবং তারপর ভালো করার সঙ্গে কনসাল্ট করুন। অবশ্যই এটা নিয়ে বসে থাকবেন না, কেরিয়ারের সুন্দর ইম্প্রোভাইজেশনের জায়গা কিন্তু রয়েছে। দেখুন আমাদের আজকের যে আলোচনা ছিল যে গণেশজিকে বসাবেন কোন দিকে, উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন। আজকে আর কোনো ফোন নেব না, আজকে বিশেষ কিছু আলোচনা রয়েছে। এবং দেখবেন এমন মূর্তিকে প্রতিস্থাপন করবেন যে মূর্তি আপনাদের থেকে ডান দিকে ঘুরে যায়, অর্থাৎ আপনি যখন দেখবেন তখন তার থেকে আপনার থেকে ডান দিকে যেন তার সুরটা মুভ করে। এবং যারা বিশেষভাবে দেখবেন যে প্রোডাকশন রিলেটেড বা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে যখন বসাবেন সেই গণেশজির মূর্তি যেন অবশ্যই কমলা রঙের হয় এবং তার সঙ্গে সঙ্গে সেই সুর যেন অবশ্যই আপনি যখন দেখবেন তার জন্য বাম দিকে ঘোরানো হয়, অর্থাৎ মূর্তি অনুযায়ী তখন ডান দিক এবং আপনার অনুযায়ী আপনি যখন দেখবেন তখন বাম দিকে ঘোরানো হয়। অর্থাৎ এই ধরনের জিনিসকে আপনাদেরকে প্রতিস্থাপন করতে হবে। ভোগ হিসেবে কি দিতে পারেন? মতিচুরের লাড্ডু এবং বেসনের লাড্ডু, এবং তারকে ফুল হিসেবে গোলাপ ফুল অথবা যে কোনো ধরনের লাল ফুল অথবা পদ্ম ফুল অথবা রক্তকরবী ফুল, এবং স্পেসিফিক যে টাইমে বললাম সেই সময়ে দেওয়ার চেষ্টা করুন। এবং অবশ্যই একটা বিশেষ করে যাদেরকে দেখবেন যেমন এরকম কেতু, এই যে চারটা পেলাম, এরকম ধরনের জন্মক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তাদের এই গণেশ চতুর্থীর দিনে বিশেষ করে কেতু জাতীয় যাদের সমস্যা রয়েছে বা কেতুর দশা চলছে বা কেতুর পীড়িত সমস্যা রয়েছে সেদের ক্ষেত্রে অবশ্যই গণেশজির একটি মন্ত্র অবশ্যই পাঠ করবেন, ওং গং গণপতায় নমঃ। এই মন্ত্র রেগুলারলি পাঠ করবেন এবং প্রতি বুধবার 10টি দুর্বাকে একটি লাল সুতোয় বেঁধে গণেশজিকে প্রদান করবেন। এতে দেখবেন আপনার জীবনে যে স্ট্রাগলস, সেই স্ট্রাগলসগুলো কিছুটা হলেও প্রতিহত হবে। দেখুন একটা জন্মছকের তার অবশ্যই তার ফিজিবল জায়গা থেকে তাকে অবশ্যই সমাধানের যোগ্যতা দরকার রয়েছে, কিন্তু একটা উপাচারও কিন্তু তার কিছু 10 to 20%, 30% পর্যন্ত কিন্তু তার কিন্তু সমাধান দিতে পারে। আচ্ছা, বিশেষত যারা অর্থনৈতিক ক্ষেত্রে দেখবেন সমস্যার মধ্যে দিয়ে চলছেন তাদের ক্ষেত্রে একটা বলবো যে একটা তাম্বুল অর্থাৎ একটা পান পাতা, একটা কয়েন এবং একটা সিঁদুর ছেটিয়ে রেখে দিন এবং সেটা পার্সের মধ্যে রেখে দেবেন এই গণেশ চতুর্থী শেষ হয়ে যাওয়ার পরে। এবং এর সঙ্গে একটা মন্ত্র উচ্চারণ করব, সেই মন্ত্রটা রেগুলারলি পাঠ করবেন 28 বার করে, শ্রিং রিং ক্লিং গ্লুং গং গণপতায় নমঃ। যদি কেউ মিস করে গিয়ে থাকেন ফেসবুক বা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নেবেন, সেখান থেকে এটা নোট ডাউন করে নিতে পারেন। এবং যারা দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে বাধা পাচ্ছেন, জীবনে এগিয়ে যেতে চাইছেন কিন্তু যতই চেষ্টা করছেন কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, একটা বেলপাতা নেবেন, সেই বেলপাতার মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং তার মাঝখানে একটাতে ওং লিখবেন আর দুটোকে ত্রিশূল রাখবেন। এইটাকে গণেশজিকে অর্পণ করবেন এবং তার সঙ্গে রিং গং গণপতায় নমঃ, রিং গং গণপতায় নমঃ,
এই মন্ত্র 28 বার পাঠ করবেন এবং অর্পণ করবেন। এটিকে গণেশ চতুর্থীর দিন করবেন এবং প্রতি সপ্তাহের বুধবার আগামী 3টি মাস কন্টিনিউয়াসলি করে যাবেন এবং মন্ত্রটা রেগুলারলি পাঠ করে যাবেন। তাহলে আপনাদের যে কোনো ধরনের যে অবস্টাকলস, সেই অবস্টাকলস গুলো কিন্তু সেখান থেকে দেখবেন কিছুটা হলেও কিন্তু প্রতিহত হচ্ছে। এরপর একটা জন্মছককে সঠিক যদি তার বিশ্লেষণ করে তার সঠিক সমাধান দেওয়া যায়, তাহলে সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা এগিয়ে যেতে পারবেন। বিশেষ করে দেখবেন বাড়িতে যখন মাঙ্গলিক কাজ হচ্ছে না, সেই মাঙ্গলিক কাজ যাদের ক্ষেত্রে হচ্ছে না, তারা টানা 10 দিন বেসনের লাড্ডু প্রদান করবেন এবং এই 10 দিন বেসনের লাড্ডু প্রদানের সঙ্গে সঙ্গে গণেশজি যে সুর আছে অনামিকা দিয়ে সেই সুরে অবশ্যই সিঁদুর প্রদান করবেন এবং তার সঙ্গে সঙ্গে লাল ফুল প্রদান করবেন এবং ভক্তি ভরে আপনার বাড়িতে তার যে প্রসপ্যারিটি, তার যে ঊর্জা যাতে প্রতিস্থাপিত হয়, সে প্রতিস্থাপনের জন্য যে মূল ভক্তি, সেই ভক্তি দিয়ে নিজেকে উজাড় করে দিতে হবে। দেখুন, ভক্তির থেকে বেশি কিছু হতে পারে না। আপনি যত উপাচারই পূজন করুন না কেন, তার সঙ্গে সঙ্গে মূল বিষয় হয়ে গেল কিন্তু অবশ্যই এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভক্তি। কারণ ভক্তি হচ্ছে একমাত্র পথ, স্পিরিচুয়ালিটি হচ্ছে একমাত্র পথ যা আপনাকে সমৃদ্ধ করবে, আপনার যে সমস্যা সেই সমস্যাগুলোকে প্রতিহত করতে সাহায্য করবে। আপনি যখন প্রতিহত করতে পারবেন, আপনার নিজের মধ্যে একটা নিজের প্রসপ্যারিটি তৈরি হবে, আপনার নিজের পজিটিভিটি তৈরি হবে এবং সেই পজিটিভিটি দিয়ে আপনি আপনার নিজের যে সমস্যা, সেই সমস্যাকে মোকাবিলা করার জন্য তার যে দক্ষতা, তার যে বুদ্ধিদীপ্ততা, সেটা আপনি অর্পণ করবেন, যা কিন্তু আমাদের গণেশজির একটা বিশেষ দান। কারণ বুদ্ধিমত্তা, আপনি যে বুদ্ধিমত্তা, তার যে এক্সিকিউশন, আমি যা আমার আলোচনার প্রথম স্তরে যেটা বললাম যে দেবী ঋদ্ধি সিদ্ধি এবং গণেশজিকে যদি আমরা উপস্থাপন করতে পারি, আমার যেমন এফিসিয়েন্সি লেভেলটা বাড়বে, তার সঙ্গে সঙ্গে আমার প্রসপ্যারিটি বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আমার যে বিঘ্ন, সে বিঘ্ন হর্তা হবেন। দেখুন, এখানে পরিষ্কার যে দেখা যায় যে গণেশজিকে যদি আপনি আপনার জীবনে প্রতিস্থাপন করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে যে কোনো ক্ষেত্রে কিন্তু তার সমস্যা কিন্তু দূরীভূত হতে পারে। এবং দেখবেন গণেশজিকে যখন আপনার গৃহে প্রতিস্থাপিত হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেখবেন আপনার যে প্রসপ্যারিটির জায়গা, সেটাও ক্রিয়েশন হচ্ছে এবং আপনার ক্ষেত্রে বিশেষভাবে আপনারা যা যা জায়গা থেকে আটকাচ্ছেন, সেই জায়গা থেকে আপনি খুব সুন্দরভাবে আপনি আপনার বিরুদ্ধদিত্বতা দিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারছেন। বিশেষ করে যারা দেখবেন যে পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগী ভাব রয়েছে, তাদের জন্য পারিজাত সরস্বতী মন্ত্র অবশ্যই এই গণেশজির দিন থেকে, গণেশজির যে গণেশ চতুর্থীর দিন থেকে পাঠ করুন। তাহলে দেখবেন অবশ্যই কিন্তু পারিজাত সরস্বতী মন্ত্র আমি কয়েকটা এপিসোড আগেই উল্লেখ করেছিলাম, সেটাকে একটু নোট ডাউন করে নেবেন। দেখবেন সেখান থেকে সেটা যদি পাঠ করতে পারে, তাহলে আপনার যে সন্তান, তার মধ্যেও কিন্তু অনেকটা তার চেঞ্জেস মধ্যে দেখতে পাচ্ছেন। এবার দেখবেন যে একটু সন্তান হয়তো একটু বিরূপতার মধ্যে রয়েছে, হয়তো অবাধ্য হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে তারা কি করবেন এবং এই সমস্যা তারা কিন্তু অনেকটা ফেস করে চলেছেন। এবং আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে এরকম ধরনের চার্ট বা বলতে পারেন বাবা মায়ের যে এইরকম ধরনের সমস্যা তারা প্রচুর পরিমাণে ফেস করে এবং এরকম অসংখ্য পরিমাণ চার্ট কিন্তু আমি পাই, ক্লায়েন্টের ক্ষেত্রে পাই। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা কাঁচা হলুদ নেবেন এবং তার সঙ্গে একটা পান নেবেন এবং তার মধ্যে অল্প দুটো লবঙ্গ দেবেন, দিয়ে একটা খিলি বানাবেন এবং সেই খিলিটাকে গণেশজির উদ্দেশ্যে অর্পণ করবেন এবং 10টি দুর্বার সমেত অর্পণ করবেন এবং ওং গ্লুং গণপতায় নমঃ এই মন্ত্র রেগুলারলি পাঠ করবেন এবং এই গণেশ চতুর্থীর দিন যে দুটি স্পেসিফিক টাইম বলেছি, সেই সময় অ্যান্টি ক্লকওয়াইজ সন্তানের মাথায় ঘুরিয়ে সেটি কোনো প্রবহমান নদীতে ভাসিয়ে দেবেন। জাস্ট এটা করে দেখুন যে কিছুটা পরিমাণ কন্ট্রোল হয় কিনা। সম্পূর্ণ নিয়ন্ত্রণ হবে না, কিন্তু কিছুটা পরিমাণ নিয়ন্ত্রণ হবে। তারপর একটা জন্মচক্রের সঠিক তার ফিজিবল জায়গা অনুযায়ী যদি তাকে ঠিক জায়গা সঠিকভাবে পরিচালনা করা হয়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, আজকের সময় তো একদম শেষ। আজকে গণেশ চতুর্থী, সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম এবং সকলকে জানাই যে সকল সুস্থ থাকবেন, আশা করি সকলে ভালোই থাকবেন।